যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাৎ। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাৎ। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, কেন বন্ধ ঘরে একই অন্ধকার, সব জানলা খুলে আলো আসতে দাও। খোলা হাওয়া সুখ শত ফুল ফুটুক, ছোট পাল তুলে স্বপ্ন নাও। ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন, কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন। ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন, কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন। যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ। যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও। আচ্ছা, আমাদের বিগত 28শে এপ্রিল 2024-এ আমাদের সাধারণ সভা হয়েছে গত বছর। তারপরে এটা আজকে আমাদের হচ্ছে। এর মধ্যে আমাদের যারা আমাদের ছেড়ে গেছেন, আমাদের একজন সক্রিয় সদস্য, অন্যতম সদস্য, যেটা হচ্ছে রাহুল গাঙ্গুলি, আমাদের প্রতিটা কর্মসূচিতে আসতো, সে আমাদের ছেড়ে চলে গেছে। এছাড়াও
বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদ, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন স্থানে যারা প্রতিষ্ঠিত, বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের অকালে প্রাণ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের বিবেকের পক্ষ থেকে আমরা শোক প্রস্তাব জ্ঞাপন করছি এবং সবাইকে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে 1 মিনিট নিরবতা পালন করুন। ধন্যবাদ। আমাদের এই মিটিংয়ের সঙ্গে এখনো 3 জন থাকার কথা ছিল অনলাইনে। জানেন সমাধি আমাদের সমাধির হাঁটু অপারেশন হয়েছে, তিনি এখন বাড়িতে শয্যাশায়ী, মানে প্রচণ্ড যন্ত্রণার মধ্যেই আছে। তবু আমার রিকোয়েস্টে তিনি অনলাইনে আমাদের সঙ্গে পরবর্তী মাধ্যমে যুক্ত আছেন, হাত নাড়ছি, সমাধিও হাত নাড়ছেন। এছাড়াও আমাদের তন্ময় অত্যন্ত জরুরি দরকারে যে ওই পাহাড়ে রয়েছে, সেও আমাদের সঙ্গে অনলাইনে থাকার কথা। আর জয়িতাকেও আমি বলেছিলাম থাকতেন। আমি বাকিদেরকে পল্লবীদের বলবো একটু যদি যোগাযোগ করে ওদের অ্যাড করে দেওয়া যায়, এইটা আমি আপনাদের জ্ঞাতার্থে জানাবো। আচ্ছা, বিগত সভায় যে গৃহীত সিদ্ধান্ত, আমরা যেগুলো গত সভায় সিদ্ধান্ত করেছিলাম ওগুলো কি আর পড়ার দরকার আছে? বিগত সভায় আমরা বিগত সভা বলতে সভাটার কথা বলছি আমরা এই দিন করে যে তার আগে বিগত সাধারণ সভা, বিগত সাধারণ সভায় আমরা গতবার 28শে জুলাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের যে প্রাক্তনীদের যে মঞ্চ, সেই মঞ্চের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি ধারণ করা হয়েছিল, সেটা হচ্ছে 250 টাকা। 250 টাকা ধার্য করা হয়েছিল এবং যারা এখানে উপস্থিত আছে তারা প্রত্যেকেই দিয়েছে। 250 টাকার উপর যারা বেশি টাকা দিয়েছে তারা সেটাকে আমরা অনুদান হিসাবে ধরবো বলে সেটাই ঠিক করা হয়েছিল। তারপর সেখান থেকে সিদ্ধান্ত হয়েছিল আমরা 8ই মে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করব এবং সেটা আমরা করেছি। এছাড়া আমাদের যে বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তনীদের মিলন, এই দুটো কাজ ছিল। এই দুটো কাজ আমরা রবীন্দ্র ভবনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছি এবং পিপুলপাতির অন্নপূর্ণা লজে আমাদের প্রাক্তনীদের আমরা একসঙ্গে মিলিত হয়েছিলাম ঠিক তার পরের দিন। এই সিদ্ধান্ত ছিল গতবারে। আমি একটা রিপোর্ট লিখেছি, এই রিপোর্টে যেটা একটু সবাইকার জন্য আমি পেয়েছেন নিশ্চয়ই, তবু একবার করে দিচ্ছি। বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির, রামকৃষ্ণদের রক্তলা হুগলি বিবেক প্রাক্তন ছাত্রী ছাত্রদের সমন্বয় মঞ্চ, 3য় বার্ষিক সাধারণ সভা। 7
দেখতে দেখতে আমাদের এই ছোট্ট সংগঠনটা 3 বছর পেরিয়ে গেল। 2023 সালে পথ চলা শুরু। বিগত বছরে 28 এপ্রিল 2024 সালে আমাদের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। একটি প্রাইমারি স্কুলের প্রাক্তনীদের এইরকম একটি পুনর্মিলন কমিটি বিরল ইতিহাস। প্রাথমিক পর্যায়ে স্কুলের শুরুর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অক্লান্ত চেষ্টা এবং পরবর্তীতে বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রয়াসে আমাদের আজকের এই সংগঠন। প্রথম পর্যায়ে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছিলাম তা পরবর্তীতে কিছুটা হলেও স্থিমিত। তবুও বর্তমানে যারা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছি তাদের উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি নেই। 60 ঊর্ধ্ব এবং অনূর্ধ্ব সকলে মিলে বর্তমানে একটা পরিবার হিসেবে চিহ্নিত হয়েছে। কিছু ভুল ত্রুটি, রাগ, আবেগ এবং এই স্কুলের পড়ার সময়ের বয়সের কিছু ছেলে মানুষই ও খুনসুটি সহ আমাদের এই পরিবার বর্তমানে জমজমাট। আমরা এই পরিবারের আরো সদস্য বাড়াতে চাই। এ ব্যাপারে আজ বর্তমানে যারা এখানে উপস্থিত রয়েছে সকলের ঐকান্তিক উদ্যোগ আগামী দিনে নিশ্চয়ই তা বাস্তবায়িত করবে। এই সময় আমরা আমাদের সক্রিয় সদস্য রাহুল গাঙ্গুলিকে অকালে হারিয়েছি। আবার এই সময় এই স্কুলে পাঠরত ছোট্ট ছাত্র আদিত্য চ্যাটার্জির কঠিন অসুখে আমরা প্রাক্তনীরা সমবেতভাবে তার পাশে কিছুটা হলেও দাঁড়াতে সক্ষম হয়েছি এবং আদিত্য আজ সুস্থ হয়ে স্কুলে পাঠরত। বিগত বছরের তুলনায় এবছরে আমাদের সদস্যদের নবীকরণের সংখ্যা অনেকটাই কমেছে। অন্যান্য বছরের যে অর্থ সংগ্রহ আমরা করতে পেরেছিলাম তাও এবছরে আরো অনেক কমে গেছে। আমাদের সদস্যদের আন্তরিক সহযোগিতায় আমরা এই বছর তবু অনেকগুলি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এই সময়কালে আমরা 14ই সেপ্টেম্বর 2024 সালে রবীন্দ্রভবনে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিলাম। 15ই সেপ্টেম্বর 2024 আমরা পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম। ওই দিন খাওয়া দাওয়া সব আমাদের ছিল। 27শে অক্টোবর 2024 বিজয় সম্মেলনী অনুষ্ঠান করেছিলাম। 5ই জানুয়ারি 2025 সকলের সম্মিলিত প্রচেষ্টায় বনভোজন সম্পন্ন হয়েছিল আমাদের গোঘাটে, এই আড়িতে। 15ই মার্চ 2025 বসন্ত উৎসব পালন করেছিলাম। আর 12ই মে 2025 বন্দে মাতরম ভবনে রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা অনুষ্ঠিত করতে পেরেছিলাম। এর সঙ্গে একটি কথা যুক্ত হওয়ার কথা ছিল, সেটা হয়তো আমার ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা এই স্কুলকে এর আগের বারে আমরা যে আর্থিক সহযোগিতা করেছিলাম এবার অতটা পারিনি, তবু আমরা সর্বমোট 5500 টাকা আমরা স্কুলকে আমরা হেল্প করেছি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রাক্তনীদের সুবিধা অসুবিধা বা শুভ অনুষ্ঠানে আমাদের ঘনিষ্ঠতা উল্লেখ করার মতো। এই আন্তরিক ঘনিষ্ঠতাটাকে পথেও করে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে মাথায় রেখে আগামী দিনে বিবেকের আরও শ্রীবৃদ্ধি ঘটবে এই কামনা করি। সকলে আরো সংঘবদ্ধ হন এবং সকলে মিলে বিবেককে আরো উচ্চ শিখরে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করুন। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। দেবাশিস কুণ্ডু, সাধারণ সম্পাদক, 12 জুলাই 2025। সবাই দেখে নিন। আচ্ছা, গত বছরের এপ্রিলে যে 28 তারিখে দ্বিতীয় বার্ষিকী সভা হয়েছিল, তারপর এই আমার মানে কাঁধে আর কি এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল এত হিসেব নিকেশ করার জন্য। তো এখন যেহেতু 31শে মার্চ পেরিয়ে গেছে, অর্থাৎ 2025-26-এর একটা অর্থবর্ষ পেরিয়ে গেছে এবং আরেকটা অর্থবর্ষ শুরু হয়ে গেছে। আমরা আজকের যে সভা করছি এটা এপ্রিল থেকে আমাদের এই জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত একটা হিসেব আসবে, সেটা আগামী বছরের হিসেবের সঙ্গে প্রতিফলিত হবে। আমি 31শে মে পর্যন্ত আমাদের যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল তার ডিটেলস হিসেব নিকেশ করে আমি দুভাবে হিসেব পেশ করছি। প্রথম হিসেব হচ্ছে 31শে মার্চ 2025 পর্যন্ত এবং তারপরে আমি 31শে মে 2025 পর্যন্ত বলে দেবো। আমরা যখন 31শে মার্চ 2024
যখন আমরা সাধারণ সভা শেষ করি তখন আমাদের ব্যাংকে টাকা ছিল 84,356 টাকা 36 পয়সা। এরপরে হাতে ছিল আমাদের 1,072 টাকা। ব্যাংকের সুদ বাবদ এই পুরো বছরে, আর্থিক বছরে আমরা পেয়েছি 1,365 টাকা। এবার সদস্য যে নবীকরণ, সেই নবীকরণ বাবদ আমাদের আয় হয়েছে 18,000 টাকা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 18,000 টাকা মানে 250 দিয়ে ভাগ করলে কতজন সদস্য আমাদের এখানে নবীকরণ করেছিল। এবার নবীকরণ বাদেও আমাদের সদস্যরা নিজস্ব আর্থিক সাহায্য দিয়েছিল। সেই আর্থিক সাহায্যের পরিমাণ 35,650 টাকা। এছাড়া বাইরে থেকেও আমরা আর্থিক সাহায্য পেয়েছি 15,000 টাকা। যখন আমরা আর্থিক প্রাক্তনী সম্মেলন করেছিলাম সেদিনকে আমাদের একটা ছিল যে যারা গেস্ট নিয়ে যাবে তারা গেস্টদের জন্য কিছু টাকা তাদের জন্য করা হয়েছিল যে লাঞ্চের জন্য কিছু টাকা দিতে হবে। সেই দিন আমাদের আয় হয়েছিল 4600 টাকা। বিজয়া সম্মেলনের দিনে আমাদের সদস্যরা দিয়েছিল 1600 টাকা। এছাড়া বিজ্ঞাপন বাবদ আয় 2800 টাকা হয়েছে। আমরা এই যে স্কুলের যে ছাত্র আদিত্য চ্যাটার্জি, তাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমাদের সদস্যদের কাছে আবেদন করেছিলাম। সদস্যরা আবেদনে সাড়া দিয়ে আমাদের 28,800 টাকা দিয়েছিল। আমরা একটা পিকনিক করবো বলেছিলাম তখন 5ই জানুয়ারি 2025। যে পিকনিকের দিন আমাদের যারা টাকা দিয়েছিল সেই টাকা এসেছিল 34,000 টাকা। এছাড়া আমরা মিসলেনিয়াস রিসিপ্ট পেয়েছি 1,000 টাকা। এই নিয়ে মোট আয় হয়েছে আমাদের 2,28,243 টাকা 36 পয়সা 31শে মার্চ 2025 অবধি। খরচের হিসাব প্রত্যেককেই বলে দিয়ে করা আছে। আমি প্রত্যেক টেবিলে একটা করে দিয়ে দিয়েছি, একবার শুধু করে নিচ্ছি। ডেকোরেটর 1,000 টাকা, হল ভাড়া 8,400 টাকা, মাইক ও ধ্বনি 12,500 টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাজসজ্জা 3,000 টাকা, নাটকের সরঞ্জামের জন্য 3,214 টাকা, প্রচার হচ্ছে 750 টাকা, পরিবহন ও যাতায়াত 3,030 টাকা, ফুল 2,155 টাকা, অনুষ্ঠানের চা ও মিষ্টি বাবদ 8,230 টাকা, মিউজিক 3,500 টাকা, অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় খরচ হয়েছে 3,476 টাকা, আলো 4,500 টাকা, জেরক্স স্টেশনারি এবং মুদ্রকের 914 টাকা, প্রাক্তনীদের যে সম্মেলন আছে তাদের মধ্যাহ্নভোজে আমাদের খরচা হয়েছে 33,000 টাকা, স্টেজ রিহার্সালে খরচা হয়েছে 3,360 টাকা, ফ্লেক্স এবং ব্যানার বাবদ 2,800 টাকা, মোমেন্টো এবং পুরস্কার বাবদ আমাদের কিনতে হয়েছে 11,350 টাকা, ভিডিও ও ফটোগ্রাফিতে 3,500 টাকা, 2023-24 সালের অডিট বাবদ আমাদের ব্যয় হয়েছে 1,200 টাকা, ইলেকট্রিক এবং পাখা বাবদ খরচা হয়েছে 3,500 টাকা, রিহার্সাল এবং মিটিং এবং চা 591 টাকা। বিদ্যালয়কে অনুদান আমরা 5,500 দিয়েছি। রবীন্দ্র ভবনে আমরা দেরি করে অনুষ্ঠান শেষ করার জন্য 750 টাকা জরিমানা দিতে হয়েছে। বিজয়া সম্মেলনীতে আমাদের ব্যয় হয়েছে 4,865 টাকা। আদিত্য চ্যাটার্জিকে আমরা সাহায্য দিয়েছিলাম 25,000 টাকা। এবং আমরা যে পিকনিক হয়েছিল সেই পিকনিকে আমাদের খরচা হয়েছে 30,950 টাকা। তারপরে আমরা বসন্ত উৎসব করেছিলাম, বসন্ত উৎসবে আমাদের খরচা হয়েছে 3,690 টাকা। ব্যাংক তাদের SMS চার্জ কেটেছে 42 টাকা 48 পয়সা। এই খরচ নিয়ে আমাদের কাছে এখন ব্যাংকে রয়েছে 30,678 টাকা 68 পয়সা এবং আমার হাতে আছে 11,317 টাকা। দুদিকে ডায়ে বায়া মিলে গেছে, মেলাটা দেখে নিতে পারবে। এই পরে আর কিছুই না, পরে আমরা শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী করেছিলাম। রবীন্দ্র জয়ন্তীতে আমাদের আয় হয়েছে 6,000 টাকা আর ব্যয় হয়েছে রবীন্দ্র জয়ন্তীতে 7,177 টাকা। অর্থাৎ কিছুটা জের আমরা ওই ফান্ড থেকে নিতে হয়েছে। নিয়ে এখন আমাদের কাছে টাকা আছে ব্যাংকে 30,678 টাকা আর হাতে আছে 10,140 টাকা 31শে মে 2025 পর্যন্ত। এবার প্রতিবেদনের সময় আয় ব্যয় যখন হিসাব করতে বক্তব্য থাকে অডিটোরিয়ামে তো উদ্দেশ্য থাকে আরেকটু বেশি মাইক্রোফোন আর সবার অসুবিধা হচ্ছে এইগুলো
সবই হলো কিন্তু টাকা কমে যাচ্ছে কিন্তু এটাই ভাবা উচিত টাকা ড্রাস্টিক্যালি কমে পঁচাশি ছিল তাতে হাফ হয়ে গেছে টাকা কি জেনারেট হয়ে গেল টাকা কমে যাচ্ছে এইভাবে মিটিং করলে না কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, আর মিটিংটা অনন্তকাল ধরে চলবে। রিপোর্টটা একটা পেশ করেছে সম্পাদক, সেটা নিয়ে নাম জিজ্ঞেস করে করে বলতে বলা হোক, প্রত্যেকের বক্তব্য যা বলার বলুন, যা প্রস্তাব আছে সেটা বলুন, তাহলে মিনিটস লিখতেও সুবিধা হবে, আমরা সিদ্ধান্ত পেয়ে যাবো। দিতে পারেন বললে না, তাহলে ওই কেউ ভালো কেউ পাশে অনেকে বুঝতে পারবে না যে কত দিন একটা দিলে ভালো হয়, তোমাদের অনেকে দেবেন। এবার আমার মনে হয় সেটা কিন্তু ঠিক করা যায়, একটা অ্যামাউন্ট যদি আমরা করে মিনিমাম এই একটা ডোনেশন সবার থেকে আমরা এক্সপেক্ট করছি। এবার যদি না দিতে পারে আমার ভালো কথা, তাহলে ঠিক বলা হবে না, মিনিমাম 250 প্লাস কিছু একটা অ্যামাউন্ট ধরে একটা ফিক্স করা হোক ফাইনাল হবে, এটা এই অ্যামাউন্টটা আমরা এক্সপেক্ট করছি প্রত্যেক সদস্যের কাছ থেকে। তার থেকে বেশি তো সবসময় তো দিতে পারি, তাহলে মিনিমাম আমরা যদি ভাবি তাহলে একটা বাজেটিং করে সুবিধা হবে, আমাদের একটা ফান্ড পাওয়া যায়, যেটা আমরা প্রথম বছর আমরা এটা করেছিলাম সেটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা ঠিক হলো, মানে আপাতত আলোচনা করে আমরা যেটাতে পৌঁছলাম যে 250 টাকা আমাদের রেজিস্ট্রেশন ফি থাকছে মিনিমাম এবং সবাই সকল সদস্যকে অনুরোধ করা হচ্ছে অ্যাজ এ ডোনেশন ন্যূনতম 250 টাকা, যদি তার ক্ষমতা থাকে তার বেশিও দিতে পারে, এটা সবাইয়ের কাছে আবেদন করা হচ্ছে। কি বাকি 250 কি কম্পালসারি নাকি না না সেটা আবেদন আবেদন কম্পালসারি না, আবেদন করা হচ্ছে যে তাদের মানে আর তার বেশি যদি কেউ কিছু আমাদের সারা চালাতে গেলে কিছু ফান্ড দরকার, মানে কিছু ফান্ড করতে হবে, বুঝতে পারবে না যে কে কত টাকা দিচ্ছে। প্রত্যেকে বলতে ভাববে আপনি ডোনেশন দিচ্ছি, এবার কেউ 250 দিতে পারে, কেউ 2500 দিতে পারে, কেউ 3000 দিতে পারে। আমার কাছে কথা কেউ যেন কোনো কিছু মনে না করে যে আমি বেশি দিচ্ছি, আমার এটাই বক্তব্য। ওরা যে দিল দিল, কেউ বুঝতে পারবে না যে যারা পরিচালনা সমিতি থাকবে তারাই বুঝতে পারবে যে কত টাকা। না এই সবাইকে রিকোয়েস্ট করা হলে একটা তাহলে সেটা কিভাবে যে যেটা বলছে আমি সেটা নিচ্ছি, এবার শেষে গিয়ে দেখবো তাহলে এটা তো পরে আসবো। তারপরে আমি তো আজকে তোমার বক্তব্য আছে, আমি একটা কথা বলবো, বলো। সেটা হচ্ছে যে আমি আমার বক্তব্য বলার সময় বলেছিলাম যে 18,000 টাকা আমরা পেয়েছি কিন্তু সদস্যদের নবীকরণ বাবদ, অর্থাৎ 72 জন আমাদের সদস্য নবীকরণ করেছে। আমি যদি ধরে নিই যে এবছরও আমাদের এই 72 জনের কাছ থেকে আমরা নবীকরণ হিসেবে যে চাঁদা আমরা পাবো, তাহলে এই 72-এর হিসেবে আমরা একটা বাজেট যদি ঠিক করি কী কাজ করব আমরা, আর তাতে আমাদের কী খরচ হতে পারে, এইটা যদি না তৈরি করি। যেমন গত বছর আমরা যখন 28শে এপ্রিল বসেছিলাম, তখন কিন্তু আমরা সেপ্টেম্বরে রবীন্দ্র ভবনে আমরা কালচারাল অনুষ্ঠান করবো এটা সিদ্ধান্ত নিয়েছিলাম, প্লাস রবীন্দ্র জয়ন্তী এবং বসন্ত উৎসব ইত্যাদি ইত্যাদি কথাগুলো হয়েছিল। এবারে যদি আমরা সেই রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র ভবনের অনুষ্ঠান করার দিকে এগোই, তাহলে কিন্তু এই 250 টাকা ডোনেশন আর 250 টাকা সদস্যপদ রিনিউয়াল করে আমাদের যা ফান্ড আসবে তাতে কিন্তু হবে না। আগে থেকে তৈরি করতে হবে আমরা কী কাজ করবো সারা বছরে। যদি আমরা এটা ঠিক করি যে এই কাজগুলো করবো, যেরকম আমরা ছোটোখাটো জমায়েত যেটা করছি, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান বিদ্যালয় ভবনে বা বিজয়া সম্মিলনী বা বসন্ত উৎসব, এইগুলো করার জন্য ফান্ড যথেষ্ট আছে, হয়ে যায়। কিন্তু যদি ওই রকম কোনো বড় অনুষ্ঠান করতে হয় তাহলে কিন্তু এইটুকু ফান্ডের জন্য হবে না, কারণ আমরা অলরেডি ব্যাংক থেকে গত বছর এই অনুষ্ঠানের জন্য 45,000 টাকা তুলেছি। এই 45,000 টাকা ডেফিসিট করার জন্যে আমাদের কিন্তু অনুদানের পরিমাণটা বাড়াতে হবে। ডোনেশন যে 250 টাকা এটাতে ফিক্সড রাখলে কিন্তু চলবে না, মিনিমাম 250 না। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে এই আমরা তো গতবার এটাই বলেছিলাম যে 250 টাকা সদস্যপদ থাকবে, যে যে বাড়তিটা দেবে সবাইটা তাকে অনুদান হিসেবে ধরা হবে। এবং অনুদান যারা দিয়েছে 250-র কমে কেউ অনুদান দেয়নি, এটাই সঠিক কথা। আরও অনেক বেশি দিয়েছে, আমরা 1,500 টাকা পর্যন্ত অনুদান পেয়েছি কারোর কাছ থেকে, কারোর কাছ থেকে। কিন্তু জিনিসটা হচ্ছে যদি 72 জনের সদস্যের নবীকরণ এবং অনুদান বাবদ টাকাটা জড়ো করে আমরা বড় অনুষ্ঠান করতে চাই,
তাহলে কিন্তু ওই 250 ইয়েটা থাকবে না। তখন আমাকে ম্যান্ডেটারি সদস্যদের কাছ থেকে ম্যান্ডেটারি করতে হবে যে না আমাদের মিনিমাম 500 দিতে হবে, 500 দিলে তাহলে এই অবস্থা হবে। চাপের ব্যাপারটা না, যে না পারবে সেটা তো অন্য ইস্যু আর। কিন্তু আমরা যেটুকু ইয়ে করি যে বিবেকের যা সদস্য যারা আছে তারা একটা বছরে 500 টাকা অনুদান দিতে পারবে না, আমার মনে হয় এরকম পজিশন আমাদের বিবেকের সদস্যদের নেই আর কি। যদি তারা আগ্রহী হয় তারা দিতে পারবে, এটা আমার প্রস্তাবে রাখা আমার মনে হয়। সেপ্টেম্বর মাসে গত বছর হয়েছিল, সেপ্টেম্বর মাসে কিন্তু রবীন্দ্রভবন ফাঁকা নেই। ওটা তো পরে আলোচনা। আর একটা কথা যে আমাদের আয়ের আগে আমাদের ব্যয় করতে সেটা একটু দেখে নিন। বাজেট কি করতে চাইছি, আগামী বাজেট আগামী বছর কি করতে চাইছি সেটাও একটা প্ল্যান করে এটা আগামী কমিটি এই প্রোগ্রামগুলো আমার মনে হয় যে এই তালিকার জন্য এটা এখন থাক। এবার পরে যখন কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম যদি কোনো বড় প্রোগ্রাম হবে সেই বড় প্রোগ্রাম দিয়ে আবার কোথায় যারা আমাদের সবাইকে আলাদা জানাই দেবে। প্রোগ্রাম দিয়েছে জানা করলে বোধহয় বেটার হবে, তাহলে এখন কিন্তু ভাবতে গেলে তাই না? আমার মনে হয় প্রোগ্রাম হয়ে যাবে জানা করবো তাহলে রেজিস্ট্রেশনের সময় আমরা 250 টাকা ডোনেশন চাইছি। স্যার ঠিক আছে, একটা বলে লালিন থাকুক। আর একটা ডোনেশন আমরা তখন আমরা প্রয়োজনে এই প্রোগ্রাম করতে গেলে কিন্তু আমাদের আলাদা করে হয়েছে, সবাই যদি আমাদের প্রোগ্রাম হবে না প্রোগ্রাম হবে না, তাই না? কি সেটা আমার কি আমার তাই মনে হয়। সজন কে কে আছে? একদম ঠিক। হ্যাঁ, এটা ভালো প্রস্তাব। মিশ্র এই প্রস্তাবটা ভালো। সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের আগে যে কোনো অনুষ্ঠান যদি আমরা করি তার আগে আমরা আবার একবার ডোনেশন আলাদা ওই অনুষ্ঠানের জন্য আমরা ডোনেশনের জন্য ইনভাইট করবো এবং সেই মতো যেরকম ব্যয় আসবে সেরকম ব্যয় করবো। নেক্সট না ভালো এটা এটাই আছে, এটা accepted তো আরেকটা লাগবে। এটাই accepted। ইত্যাদি নিয়ে কোনো কিছু যদি বলার থাকে একটু বলুন। এই এদিকে আগে আগে আসামে আছে আগে অ্যাপ্লিকেশন না দিলে হবে না। আলাদা শুনে দেখলে প্যাকেট ইভেন্টে একটা আসতে বলবে। আর আমার জন্য মাসটা দিয়েছে এই প্যাকেট ভেঙে গেল ওর নাকি? এই বললবি এই প্যাকেজে যেগুলো কি বলেছিস বাকি সব নিয়ে সই যত কম হবে আচ্ছা তুমি বলবে কি দরকার এই আজকে বলা আছে না বলে নেক্সট মনে হয় তাদের আলোচনার সুবিধা আছে। সেটা আমি দাঁড়িয়েই বলি, সেটা হচ্ছে সম্পাদক একটা প্রতিবেদন রেখেছে, সেই প্রতিবেদনের আমিও অংশ। আমার বলার কিছু নেই, আমাদের ওপর দায়িত্ব ছিল, সারা বছর ধরে আমরা কাজ করেছি, তার কোনটা ঠিক ছিল কোন জায়গাটা ভুল ছিল তার জন্যই আজকে সাধারণ সভা, যে যদি শুধরে দেওয়া হয় তাহলে আমরা এটা নিয়ে চলতে পারি যে আমাদের কী করা উচিত। তো যাই হোক, সম্পাদকের ইয়েটা যেটা আছে সেটা তো সমর্থন বললাম আছি, যেহেতু করতেই হচ্ছে, আরও একটু যদি ইলাবোরেট হতো তাহলে ভালো হতো। আর যে প্রশ্নগুলো এই মুহূর্তে আসছে, অ্যাকচুয়ালি আমাদের তো এটা রানিং প্রসেস, আমরা এই করেছি এবং এই করব। এবার করবোর মধ্যে এইখানকার মানে এই যে কথাগুলো এখন আসছে, একটা বাজেট, একটা টেন্টেটিভ অনুষ্ঠান বা যার যে কোনো সম্পাদকের ভাবনা থেকে যদি এসে থেকে থাকে যে আমি কথার কথা বলছি, উদাহরণ যে আমি একটা রক্তদান শিবির করবো হতে পারে, তো যাই ভাবনা থাকুক না কেন সেরকম কিছু প্রস্তাব দিয়ে আমি এই অনুষ্ঠান করব, এই করবো, টেন্টেটিভ বাজেট এই টোটাল একটা এখানে এনে ফেললে আমার মনে হয় সবাইকে আলোচনা করতে সুবিধা হবে। তো সেইটা আমরা যেহেতু পাইনি, আমাদের নতুন কমিটি যারা আসবে তারা ঠিক করবে, হ্যাঁ এক্সিকিউটিভ কমিটি তো বলবো যারা ঠিক করবে এইগুলো। সুতরাং আমরা ওই জন্য যারা ইন্ডিভিজুয়ালি বক্তব্যগুলো নিচ্ছে আমরা সেগুলো নোট করছি, দিয়ে আমরা দেখবো যে সবাইকার বক্তব্যের জিসটা কি, সবাইকার বক্তব্যটা কি আছে, সেইখান থেকে যেটা বেস্ট হবে আমরা সেটাই তুলে নেবো, যে সবাই এইটা চেয়েছে বলে আমরা সবাই এটা নিয়েছি, এইভাবে আমরা করেছি। যাই হোক, এটা একটা গেল ব্যাপার। বাকির ব্যাপারগুলো আলোচনা হয়েছে কিনা আমি জানি না, যেহেতু আমি একটু লেটে ঢুকলাম, কিন্তু আমাদের একটা কোর কমিটির মিটিং হয়েছিল, সেইখানে আমাদের আসলে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমরা প্রথমকার মানে কিছু ঝামেলা বলবো না, মানে বিষয়কে যে ফেলে রেখে আমরা পরেরটা নিয়ে ভাবছি।
সেটা বোধহয় ঠিক হচ্ছে না। এর আবেদন আসেনি। তার মধ্যে ওটা আপনি কি আলোচনার মধ্যে আছে? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আপনারা আলাদা করে উল্লেখ করছি না। তো সেটা আসুক। আপাতত আমারও মানে পার্সোনাল বক্তব্য হচ্ছে এটাই, কারণ যে কোনো অনুষ্ঠান করতে গেলে টাকা তো আমাদের লাগবেই। হ্যাঁ, সুতরাং 250 টাকাটা রাখা হোক এই কারণে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কেউ যদি মানে এটা মানে এমনটা নয় এমন একটা অ্যামাউন্ট ঠিক করলাম কারোর ইচ্ছে থাকা সত্ত্বেও সে অংশগ্রহণ করতে পারলো না, এটা যেন না হয়। এবং শুধু তাই নয়, আমরা বিগত দিনগুলোতেও করেছি, আমরা করেছি, আমাদের কয়েকজনকে এই দায়িত্বটা দেওয়া ছিল, সম্পাদক সহ, যেমন ধ্রুবদা, যেমন মিন্ময়দা, এদেরকে বলাই ছিল যে কোনো একজন ব্যক্তি, সে ছেলে হোক মেয়ে হোক, তার হয়তো ইচ্ছে আছে প্রজন্ম আমাদের সঙ্গে থাকা, কিন্তু সে আর্থিক কারণে আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না, আমরা তাকে টোটালি মার্সি করব। এরকম কিছু কিন্তু রাখা হয়েছিল। সুতরাং এখানে আমাদের পার্টিসিপেশনটা দরকার, বেশি বেশি সংখ্যা। এখানে অর্থটা সর্বক্ষেত্রে বিয়ে নয়। কিন্তু আবার যেমন অভিজিৎ যেটা বলছিল যে আমি হয়তো দেখলাম ও 250-র সাথে 250 যোগ করেছে, আচ্ছা ও 500 দিয়েছে, আমিও 500 দিলাম। এই মানসিকতাও যদি আমার না থাকে, আমার যেমন সামর্থ্য আছে, আমার যদি 5000 দেওয়ার মতো ক্ষমতা থাকে আমি দেবো, অসুবিধে কী আছে? আমি তো কারণ মুছে কোনোদিন করছি না, আমার ভালোবাসার জায়গা, আমার স্কুলে যেটা চলছে এইভাবে আমি তার জন্যে দিচ্ছি, ভালো একটা কাজের জন্যই দিচ্ছি। সুতরাং এই মনোভাবটা যেন সবাইকার মধ্যে থাকে, মানে এটা আমার প্রস্তাব এবং অনুরোধ। বাকি আমি যেটা বলতে যাচ্ছিলাম ওটা পরের এজেন্ডায় আছে, তো আসুক তখন আলোচনা করা যাবে। আচ্ছা, এটা তো আমাদের তো দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা জানেন যে কোঅপারেটিভ ব্যাংকে আমাদের অ্যাকাউন্টটা আছে, এটাও আমরা মানে আমাদের নিজেদের ব্যক্তিগত ইনফ্লুয়েন্সেই অ্যাকাউন্টটা খুলতে পেরেছি, কারণ আমাদের কোনো প্যান কার্ড বা সোসাইটি রেজিস্ট্রেশন কিছু নেই। এখন ব্যাংকের এত কড়াকড়ি হয়ে গেছে যে সোসাইটি রেজিস্ট্রেশন বা প্যান কার্ড না হলে কোনো জায়গায় কেউ কোনো অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না, মানে অর্গানাইজেশনের নাম। তো সেই জন্য আমাদের এখন ওইখানে টাকা পয়সা ইত্যাদি তোলার ক্ষেত্রে বিনিময় দেওয়া গেছিলো, ওখানে ব্যাংক ম্যানেজার নানা রকম বিষয়গুলো বলেছে, তবুও সেখানে আমাদের কিছু চেনা পরিচিত ব্যক্তির মাধ্যমে আমরা সেগুলোকে ওভারকাম করতে পেরেছি। কিন্তু এখন যেটা মূল ব্যাপার হচ্ছে যে আমাদের এই অর্গানাইজেশনকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, কারণ গতবারও আমাদের অডিট অ্যাকাউন্ট আমরা দেখিয়েছিলাম, এবারেও আমরা অডিট অ্যাকাউন্ট দেখিয়েছি, এটাকে সোসাইটি রেজিস্ট্রেশন করতে হবে। বা সোসাইটি রেজিস্ট্রেশন করতে গেলে আমার সঙ্গে যা কথাবার্তা আমি যা বলেছি সেটা হচ্ছে, যেখানে আমরা এই অর্গানাইজেশন, যেমন স্কুলে, এই স্কুল কর্তৃপক্ষকে কাছ থেকে একটা এনওসি দিতে হবে। এনওসি মানে স্কুল বলে দেবে যে এই ঘরটা এরা ব্যবহার করলে স্কুলের কোনো আপত্তি নেই, যে কোনো এক জায়গাটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। এবার সেইটা আমি এখানকার যিনি সেক্রেটারি তার সাথেও কথা বলেছি, সেক্রেটারি বলেছে দেখুন এটা তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, তার একটা মিটিং, একটা তার এক্সিকিউটিভ কমিটি আছে, সেখানে আপনারা যদি কোনো চিঠি দেন আমরা ওখানে আলোচনা করবো, যদি পারমিশন দেয় আপনারা অবশ্যই করবেন, এবং পক্ষান্তরে তারও মতামত যেটা করলে ভালো, এটা আমি এটা আনঅফিসিয়াল। এবারে এইটা যদি করতে হয় তাহলে আমাদের এই এনওসি এবং আমাদের একটা কমিটি, মিনিমাম 9 জনের কমিটি, তার ফর্ম আছে, তার ডেলিগেশন আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার অ্যান্ড মেম্বার নিয়ে টোটাল একটা 9 হেডের মেম্বার একটা কমিটি একটা বানিয়ে, যেটা আমাদের এমনি কমিটি আছে তা দিয়ে, আর ওই একটা এনওসি এটা দিয়ে আমাদের, আর এই যে মিটিংয়ে আমরা যে যার মিটিং করছি তার যে সিদ্ধান্ত এখানে একটা লিখতে হবে যে আমরা এখানে রেজিস্ট্রেশন করবো বলে সিদ্ধান্ত হয়েছে, করে এগুলো করে যদি জমা দেওয়া যায় তাহলে মোটামুটি 3500 টাকা মতো খরচা হবে, এবং এটা আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে পেয়ে যাবো। এখন এইটা সোসাইটি রেজিস্ট্রেশন, এটা আগেও আমি যে একটা মিটিং হয়েছিল সেখানেও আমি বলেছিলাম, এটা আপনারা আজকে এখানে বলবেন। এইটা আমরা করবো কি করবো না এটা সবাইকার মতামতের উপর নির্ভর করছে। যদি আমরা করি তাহলে আমাদের এই অ্যাকাউন্ট ইত্যাদি এটা লংজিভিটি থাকবে, আর যদি না করি তাহলে হয়তো 1 দিন 2 দিন যেরকমভাবে আমরা ম্যানেজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চালাচ্ছি ওরকম চলতে পারে, পরবর্তীতে আর কোনো অ্যাকাউন্ট আমাদের থাকবে না। এই বিষয়টা আপনাদের এটা করতেই হবে, মানে এমন প্রশ্নটা হবে যদি স্কুল রাজি না হয় সমস্যাটা অলরেডি অ্যাড্রেস হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেখানে বাড়ি করতে গেলে একটা অ্যাড্রেস দরকার।
সোসাইটি হ্যাঁ। একটা স্কুলে না স্কুলের এনওসিটা মাস্ট নয় ব্যাংক অ্যাকাউন্টে স্কুলের এনওসিটা মাস্ট নয় মাস্ট হচ্ছে অ্যাড্রেস যদি আমরা বাইরের কোনো অ্যাড্রেস দিই সেটা তো রেজিস্ট্রেশন হয় তখন অ্যাড্রেসের এনওসি লাগবে। অ্যাড্রেসের এনওসি লাগবে হুম। স্কুলের এনওসি কতটা আসছে যদি স্কুল যে Priority, প্রায়োরিটি ভালো। স্কুলের মধ্যে যদি আমরা একটা ওরা অ্যালাউ করে এই ঘরটা অ্যাসোসিয়েশনের জন্য আমরা ব্যবহারের জন্য দিতে পারবো সেই জন্য স্কুলের এনওসি দরকার এখন এইবার এবারে যেহেতু এটা স্কুল কেন্দ্রিক এই স্কুলটা না যেহেতু এটা স্কুলের একটা প্রাক্তনীদের একটা অর্গানাইজেশন স্কুলের যদি অ্যাড্রেস হয় বা স্কুলের হয়, তাহলে সেটা ভালো হয় এই হচ্ছে এটাই একদম। এবারে সবাই যেটা বলবে সেটাই হবে যে এটার বিষয়টা এটা একটা বলা এটা একটু মতামতটা আপনারা কোয়ালিটি আছে এই বিষয়টা নিয়ে সবাই এক এক করে বলার নেই। আমরা শুধু এইটুকু করতে পারি হ্যাঁ আর না। হ্যাঁ এর পক্ষে যারা থাকে তারা হাত তুলুন, সংখ্যাটা দেখে দেবে এরা হ্যাঁ এর পক্ষে আছে, বাকিটা না এর পক্ষে আছে। না না যেটা হ্যাঁ এটাই শুধু মানে এটা বলার জন্য হ্যাঁ কি না সবাই হ্যাঁ করেছে। প্রথম যেটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন করা উচিত কি উচিত না সেটা কথা তাহলে রেজিস্ট্রেশন করা উচিত সোসাইটি একটা এবার যদি রেজিস্ট্রেশন করা হয় সেটা কি স্কুলের কেন্দ্রিক ছাত্রলীগ প্রচেষ্টা তাই হবে সেটা তো সেটা ছাত্রলীগ প্রচেষ্টা তাই হবে অবশ্যই নতুন এক্সিকিউটিভ কমিটি এখানে একটা ব্যাপার হচ্ছে স্কুল কেন্দ্রিক যখন আমরা স্কুলের অনুমতি না পেলে তো তার ফল হয়। না, সেই চিঠিটা কি ওটা তো দেওয়া বললাম যে হয়েছে? নতুন এক্সিকিউটিভ নতুন কমিটি সিদ্ধান্তই হলো না হবে আগে কি করতে পারবো না না স্কুলের অ্যাড্রেসে করতে গেলে স্কুলের অনুমতি লাগবে। চা হবে না। সেটা আমরা এক্সিকিউটিভ কমিটি যারা নতুন হবে আমি ওটাই বলেছি তারা সেই প্রস্তাব স্কুলকে দেবে। রাজি না অর্গানাইজ চলে আসবে তখন বিকল্প ব্যবস্থা তখন আবার কমিটি সিদ্ধান্ত নেবে বসে তাহলে কোনো বাড়ি যারা খবর দিয়ে বাবু দিতে হবে তারাই ঠিক করবে হ্যাঁ ওই তো কমিটি আবার সিদ্ধান্ত নেবে বলছে তাই করা হবে। একটা জায়গায় যেহেতু জায়গাটা আনুষ্ঠানিক দিল তখন সম্পাদকের গাড়ি থেকে দেখতে পাবে তাই হয়তো এখানে পুরো এটা সেটা হবে কথা হচ্ছে সেইটা আমাদের এই কামিং 15 তারিখে মিটিং আছে। আপনারা যদি এর মধ্যে করে দিয়ে দেন তাহলে 15 তারিখ মিটিংয়ে পাস করে দেবেন। এই 15 তারিখে মিটিং আছে আজকে 13 তারিখ 14 ব্যাস ঠিক আছে পাস করিয়ে দেবো বলতো বলছে পাস করিয়ে দেবো না রামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর ব্যাপারটা যেটা আমি মিটিংয়ে আমি বলে দিই ওরা একটা মিটিং করেছিল সেখানে আমাদের সেক্রেটারি হিসাবে বলেছি এখনই তো পয়েন্ট আছে এজেন্ডা এজেন্ডা আছে। এজেন্ডা আছে এগুলো তো লাস্টে আছে না লাস্টের আগে এই তো এখনই আছে তো না এখানে আমার একটা কথা বলার আছে। আমি বলে নিই আগে আমি তো বলে নিই এইটা নয়, তাহলে এইটাই নয়। এই যে আলোচনাটা হলো রেজিস্ট্রেশন হ্যাঁ। এখানে একটা কথা বলার আছে। বলো আমি একটুখানি এগিয়ে ভাবছি বলো বড় ব্যাপারটা যদি না হয় মানে স্কুলের থেকে হলো না তখন কি হবে বলছে তো। সেটা তো পরে কথা সেটা তো মিটিং এর তো একলা মিটিং করবে না আরো তো আছে। না মিনয় তখনও বলা হয়েছে তখন আবার পরের এক্সিকিউটিভ কমিটি মিটিং বসে তার বিকল্প জায়গা ঠিক করবে। এখানে জেনারেল মিটিং থেকে সেই দায়িত্বটা দেওয়া হলো এক্সিকিউটিভ কমিটি। কমিটি এটাও অন্য ডিসিশন একদম ভোটবার রেজিস্ট্রেশন হবে এটা হচ্ছে ফাইনাল আমি আর একটু জুড়ে রাখছি না জেনারেল বডি নয় যারা কমিটি মেম্বার থাকবে তারাই ঠিক করবে হ্যাঁ এক্সিকিউটিভ কমিটিকে ওই এম্পাওয়ার করা থাকবে আর একটা অবশ্যই executive committee। রামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর উপলক্ষে আমাদের বিবেকের সেক্রেটারিকে এটা ইনভাইট করতে দেখুন গ্রুপেও দিয়েছিল আমি ছিলাম ওখানে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হবে সেটা মোস্ট প্রবাবলি আগস্ট মাস থেকে শুরু হবে 1 বছর ব্যাপী তাতে ওই আমাদের স্বামীজি নামিদিরা সব আসবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ইত্যাদি সব এখানে হবে এবং এই কালচারাল প্রোগ্রামগুলো ওখানে এরকমও কথা হয়েছিল যদি বিবেকের মেম্বাররা করতে পারে কোনো যাই হোক আর কি সেই সব বিষয় নিয়ে এই ব্যাপারটা আমি তো বলেছিলাম আমি আলোচনা করবো কিন্তু তারপরে তো আমাদের আর এই ব্যাপার নিয়ে আলোচনা হয়নি তাই এটা আজকে এজেন্ডা আছে এবং এটা কি বিষয়টা আমি মনে হয় আমাদের এই ভবনেরই আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জীব ঘোষ বিষয়টা একটু আপনাদের বিস্তারিতভাবে বলুক এবং তারপরে আমরা যে একটা বিষয় আলোচনা করব। 75 বছর। তাই জন্য আমরা একটা বর্ষব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি
তাতে আপনার 14ই আগস্ট শুরু হবে। 14ই আগস্ট বিকেল 5টার সময় দিব্যানন্দ মহারাজ দেববন্ধু অধ্যক্ষ তিনি আসবেন, তিনি এসে উদ্বোধন করবেন। 15ই আগস্ট আপনার দীক্ষা হবে সারাদিন রাতে। উনি এবারে 100 জনকে দীক্ষা দেবেন, তার বেশি হবে না। অলরেডি নাম নেওয়া হয়ে গেছে, 100 জনের উপরই হয়ে গেছে। যাই হোক, 100 জনই উনি দেবেন, তার বেশি দেবেন না। আর তারপরের দিন জন্মাষ্টমী, আপনারা জানেন নিশ্চয়ই যে বিবেকানন্দ ভবন অনুষ্ঠানে জন্মাষ্টমী অনুষ্ঠানটা খুব বড় করেই হয়। যাই হোক, এবারে যেহেতু 75 বছর আর একটু বড় করে হবে। তাতে সকালবেলাও কিছু ভক্তিগীতি অনুষ্ঠান থাকবে, পুজো পাঠ থাকবে, তার সাথে খাওয়া দাওয়া থাকবে। আপনাদের প্রত্যেককেই আমি সংস্থার পক্ষ থেকে আবেদন রাখছি যে ওই দিনটা অন্তত আসবেন, জন্মাষ্টমীর দিনটা সেদিনকে পুজো পাঠ হবে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে সবার জন্য। আর 16 তারিখ আমাদের জন্মাষ্টমী। 17 তারিখ আমাদের একটা বর্ণাঢ্য 17ই আগস্ট রবিবার পড়ছে। ওই দিন আমরা সকালবেলা অনুষ্ঠান রাখবো না, এবং সকালবেলা সরকারি কাজকর্ম থাকে। বিকেল 5টা থেকে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি হবে। সেই র্যালিতে নিজের পক্ষে 20 জন মহারাজ উপস্থিত থাকবেন। আমরা কোনো পলিটিক্যাল লোকদের ইনভলভমেন্ট রাখবো না, এটা আমাদের ঠিকই হয়ে গেছে। খালি 14 থেকে 18ই আগস্ট অবধি পুরো প্রথম ফেজে। 17ই আগস্ট মহারাজরা থাকবেন, মহারাজদের উপস্থিতিতে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি হবে। সেই র্যালিতেও আপনারা প্রত্যেকে থাকেন এবং সবাইকে নিয়ে আসেন, তারও একটা ইয়ে রাখবেন। যদিও বিবেককে বা সবাইকে ইন্ডিভিজুয়ালি জানানো হবে। আর 18 তারিখ আমাদের রবীন্দ্র ভবনে একটা কালচারাল প্রোগ্রাম হবে স্কুল, এবং তাতে আমি বলেছি যে বিবেকের যারা আছে তারা যদি কোনো একটা অনুষ্ঠান এই আমাদের স্কুলের অনুষ্ঠানের সাথে করে তাহলে খুব ভালো হবে। কারণ রবীন্দ্র ভবনটা নেওয়াই হচ্ছে, রবীন্দ্র ভবন 4 ঘন্টার জন্য নিয়ে 4 ঘন্টা তো আমাদের নিজেদের স্কুলের প্রোগ্রাম করা থাকবে না। তাতে যতক্ষণ সময় দেওয়া যাবে বা বিবেক যতক্ষণ সময় চাইবে সেই সময়টা একটা ব্যবস্থা। এটাই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান। এটা জানিয়ে সময়টা উল্লেখ করতে হবে। হ্যাঁ, বিবেককে কতক্ষণ দেওয়া হবে না সময়টা বলে দিতে হবে। কতক্ষণ বিবেক চাইবে সেটা বিবেক সেটা আছে, এটা তোমরা ওটা কৃষ্ণ সেবা সংঘ অর্গানাইজ করছে, অবশ্যই সময়টা দেবে। বিবেক যতক্ষণ চাইবে সেটা তো এখন 8 ঘন্টা তো মিনিমাম। না 4 ঘন্টা করে দেবো, ওই 8 ঘন্টা দিয়ে দেবো, 8 ঘন্টা করে দেবো। কারণ ঠিক আছে, এটা আজকে আর আলোচনা করে স্কুলের প্রোগ্রাম থাকবে, তার সাথে ভবনের উৎসব থাকবে। এটা কবে হলো? 18 তারিখ। আমি যাবো। 18ই আগস্ট ওটা রবীন্দ্র ভবন। না 14 থেকে 18 সেই যেটা আলোচনা হবে সেটা মিটিং আছে 15 তারিখে আসছে। কথাটা বলে 15 তারিখে একটা আমরা ইয়েটা পেলাম। তা সেখানে যেটা হয়েছে, কামিনী যে মাইকের কথা বললো, মাইকটা আমরা কোয়ালিটি মাইকই বিভিন্ন যে বড় অনুষ্ঠান রবীন্দ্রভবন ইত্যাদি ইত্যাদি নিই, কিন্তু এই যে এইখানে যে প্রোগ্রামটা হয়েছে, এখানেও যে প্রোগ্রাম হয়েছে ভালো সামগ্রী এসছে, কিন্তু ওই অরবিন্দ ভবনে আমাদের যেহেতু ফান্ডটা সেরকম অ্যাভেলেবেল ছিল না বলে আমরা একটু বঙ্কিম ভবন আমরা কমজোরি একটুখানি ওটা নিয়েছি। তা ওটা মানে ওই ভালো সাউন্ড নিতে গেলে অনেক টাকা ওরা নেয়, যেটা আমাদের ফান্ড হয়তো ছিল না, সেইভাবেই হয়নি। পরবর্তীতে আমরা নিশ্চয়ই এটা খেয়াল রাখবো। আর যেটা বিষয় হচ্ছে যে আমাদের এই সংখ্যাটাকে একটু বাড়াতে হবে, কারণ এতজন আমি তো প্রত্যেককে জনে জনে আমাদের গ্রুপে আমি ফোন করেছি, মেসেজ করেছি বারে বারে। অন্যান্য মেসেজের চাপে ওটা পিছিয়ে গেছে, আমি আমার ওকে টেনে এনে সামনে নিয়ে এসেছি, সবাইকে বলেছি বলো, এবং আজকেও বলেছি যে প্রচ্ছন্ন রাখা, সবাই এসো। তাতেও আমাদের যারা এসছে সবাইকে আমি অন্তত নিজে ব্যক্তিগত সম্পাদকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা বিবেকের টানেই এসছেন। বিবেককে আন্তরিকভাবে সত্যি যদি কেউ ভালোবাসে, এটা আপনারাই ভালোবাসেন, এটা আমার মনে হচ্ছে। এটা এই ভালোবাসাটা থেকেই আগামী দিনে এটাকে আরও সমৃদ্ধি, যেহেতু রেজিস্ট্রেশন ইত্যাদি এসব পরিকল্পনা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের আরও ইনভলভমেন্ট দরকার। আরেকটা বিষয় যে সবাইকে নিয়ে কাজ করতে হবে, কোনো ইন্ডিভিজুয়াল কাউকে বাদ দিয়ে হবে না। প্রত্যেককে চাই, প্রত্যেকের একজন ছাড়া কিন্তু বিবেকের অস্তিত্ব বৃদ্ধি করবে। প্রত্যেকটা মানুষের সে যদি একটা কিছু আত্মীয় তুলে দেয়, সেটাও বিবেকের অ্যাক্টিভিটি। এই বিষয়টা আমার মনে হয় সবাইকে সেটা সবাইকে ভেবেই
এবং সবাই উদ্যোগী হোক, শুধু ওই নির্ময়দা, দুবদা, ডাবলুদা এরা করবে বা অভিজিৎ করবে। অভিজিৎ তো আমাদের যথেষ্ট একটা স্ট্রং জায়গাটাকে ধরে রেখেছে। অভিজিৎকে তো আমি আজ থেকে চিনি না, আমাদের ছোটবেলাকার সব আমাদের কম্বিনেশন, অভিজিৎ, সৌম্য, আমি সব আজকে আমরা জানি আমরা এরকম। কিন্তু এই অভিজিৎ যে গতবারের যে হিসাব হয়েছিল, আমি নির্ময়দা, দুবদা আমরা নাজেহাল হয়ে গেছি। মানে কি অবস্থা, আমরা যে ওখান থেকে উদ্ধার করেছি সে ঠাকুর জানে, রামকৃষ্ণই জানে আমরা কীভাবে সমস্ত ব্যাপারগুলো ভেবেছি। সেখান থেকে আজকে তো আমরা ওদিকটা দেখতেই হয়, এত সুন্দরভাবে মেনটেন করছি। এবং শুধু মেনটেন নয়, প্রতিটা দিনের আপডেট ছিল। আজকে যদি কেউ হিসাব দেখতে যাবো, আজকেই আপডেট এরকম বরাবরই হোক, এরকম পারফেক্ট। এটা আমরা জানি, আমাদের এইচএসপি কলেজ থেকে সব আমাদের এরকম ও বরাবরই এরকম। এটার জন্য একটা হাততালি দেওয়া উচিত সবার। এটা আগামী দিনেও মেনটেন করবে আশা করি, এইটুকুনি। আর আমি আবার একটা কথা বলছি, কাউকে বিচ্ছিন্ন করে নয়, সবাইকে নিয়ে আমাদের বিবেক থাকতে হবে। সব প্রোগ্রামে সবাইকার সঙ্গে আলোচনা ইত্যাদির মাধ্যমেই হবে। সবটা কোনো কাউকে বিক্ষিপ্তভাবে যেন আমরা না যাই। আমরা একসাথে থাকবো এবং আগামী দিনে বিবেককে আরো অনেক কিছুতে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করবো। এইটুকুনি করবো। হ্যাঁ, আবার শেষে মহিলা পার্টিসিপেশন নেই, চাইছি প্রথম কথা হচ্ছে এই মিটিংটা আমাদের এইভাবে এখানে না করলেই ভালো। যদি সংখ্যা বাড়াতে হয়, রবীন্দ্রভবন ভাড়া নিয়ে মিটিং লাস্টে যেরকম পার্টিসিপেট করবো, ওটাই আমাদের প্রোগ্রাম। এক নম্বর। দ্বিতীয় নম্বর, বিবেকের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুব দরকার। আমি বর্তমানে ভবনে দেখেছি প্রত্যেকটা, মানে আমি কাউকে ইয়ে করে বলছিলাম, মানে ছেলে মেয়ে হিসেবেই বলছি, প্রত্যেকে, বিশেষ করে মিস্টার সরস্বতীকে আমি দেখেছি, উনি পরিষ্কার বলেন যে আমি এটা নিয়ে একটুখানি কালচার করে তবে আমি এখানে এসেছি। আমার খুব ভালো লাগলো যে রবীন্দ্রনাথকে নিয়ে উনি বিবেক ভাবাতে চেষ্টা করেন, যেটা সবাই মিলে ভাবো কিছু একটা করবো। এই ব্যাপারটা সবার মধ্যে এই গুণটা আছে। তো আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট হলে প্রত্যেক সপ্তাহে যদি এক একজন করে 365 দিনের মধ্যে আমাদের মধ্যে 300 দিন আমরা কেউ না কেউ কিছু না কিছু পার্টিসিপেট করলাম। আমার কিছু একটা গান দিলাম, ওর একটা নাচ দিলাম, দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা চললো। তাতে কিন্তু অনেকেই যারা জানে না এটা আমাদের মনে এরকম একটা ইভেন্ট রয়েছে, তারা হয়তো করেছে, তারাও ইনভলভ হবে। এই প্রচারটা আমাদের দরকার, যেটা এখন মিডিয়ায় পোস্টিংয়ে দেখা যাবে অনেকেই এরকম ছাত্রছাত্রী। ফেসবুকে এটা আসা খুব দরকার। আমি 3 মাস অন্তর এক একজন পার্টিসিপেট করতে পারি, কিছু না কিছু সবাই জানি, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু না রান্নার রেসিপি দিলেও হবে। বিবেক একটা মানে জীবন্ত একটা কিছু করার দরকার, যেটা আমরা সত্যি প্রোগ্রাম করে আমার মনে হয় কেউ চান্স পাবে। আবার রান্না করে গেছে। এই প্রসঙ্গে আমার একটা কথা আছে, এই যে মেম্বার বাড়ানো, আমার একটা প্রস্তাব যে সবাই 3 জন করে দায়িত্ব নিই, 3 জনকে আনা, 3 জন যারা উপস্থিত আছেন 3 জন করে নিয়ে আসুন নতুন মেম্বার। এখানে শ্রীকান্ত যুক্তিযুক্ত এবং দারুণ বলেছে, এটা আমাদের ফল। এটা আমি একটু কথাটা সবাই শুনবেন। এই যে ফেসবুকটা অ্যাকাউন্ট, এটা নির্ময়দা বহু আগে করেছে, কিন্তু সেই অ্যাকাউন্ট আমাদের খুব দুর্ভাগ্য। এখানে একটা ভুল হলো, এটা সম্পূর্ণ সাহায্য করেছে মিঠু। হ্যাঁ ঠিক আছে, মিঠুদি, আচ্ছা আমি এটা জানলাম। করেছে না, মিঠুদি তো আমাকে প্রচুর সাহায্য করে। কিরকম আমি বলি, আমি ফেসবুকে কোনো নাম বাদ গেছে, ডাব্লু এই নামটা তুই লিখিস দি, আমি আবার ছোটো ছোটোটা তুলে দিলাম। এটা ঘটনা এত সিরিয়াস মানে লেগে থাকে আমাকে, আমার এটা খুব ভালো লাগে। এবং এই যে ফেসবুকটা হয়েছে, আমরা দুর্ভাগ্য, আমি সত্যি বলছি, এটা আমারও ফল যে আমাদের এতগুলো প্রোগ্রাম আমরা করেছি। যদি ফেসবুকে আমরা সবাই দিয়ে দিত তাহলে আজকে সবটাই থাকতো, কিন্তু একটা কিচ্ছু নেই। আমি প্রোগ্রাম খুঁজে দেখে কিচ্ছু, সেই প্রথম দিকে 2-1টা আমাদের প্রোগ্রাম দেওয়া আছে, উদ্বোধনের সেই ছাড়া আর কিচ্ছু। এটা আমার মনে হয় আগামী যে কমিটি হবে সেখান থেকে এখানে যারা এই ব্যাপারে আছে, যারা এই ব্যাপারে উদ্যোগী, যেমন মানে পৌঁছালি
1 নম্বরে নামটা দিলাম এবং পল্লবী এবং এরা দুজন কেয়া আর এই সবকটাই আর বউ আছে সবাই মিলে যদি আর ও তো চুপ করে ঘাপটি মেরে বসে আছে জানি না কতটা ওকে পাবো কতবারে পাইনি তার আগেবার প্রচুর পেয়েছিল হ্যাঁ এদেরকে বললাম যদি এটা এর পাসওয়ার্ড গুলো যা আছে সব ওই মিনময়দাও দিয়ে দিতে পারে দিয়ে আমরা এখানে সব প্রোগ্রাম আজ পর্যন্ত যত হয়েছে তার আমাদের একটা স্টোরেজ আছে আমাদের একটা গোডাউন আছে আমাদের আমি বলে দিচ্ছি আমাদের একটা গোডাউন আছে এই সবাই শোন না আরে পল্লবী শোন না গোডাউন আছে সেখানে আমাদের যত প্রোগ্রাম তার স্টোরেজ আছে সেটা হচ্ছে পল্লবীর মোবাইল ওইখান থেকে সবটা বার করে আমাদের এই ফেসবুকে আমি চাইছি আগামী 7 দিনের মধ্যে সবটা ঢুকিয়ে দেবো তাহলে স্মিতা যেটা বলেছে খুব পারফেক্ট বলেছে এটা সম্ভব এটা আমি অনলাইনে আছে তাদের কারোর মতামত দিলাম না হ্যাঁ মতামত দে আমি তো আরে এই তো দিয়ে রেখেছি নাও কি বলছি ওটা শুনো আমরা শুনতে পাচ্ছি না এই মা 6 জন ছিল সবাই চলে গেছে তোমরা ওদের পাত্তা দিচ্ছ এই যে সমাধি এসছে দাঁড়াও আমি ফোনটা দিচ্ছি তোমরা একটু বলো হ্যাঁ আর মিউটটা অন করো মানে আনমিউট করো আমি দিচ্ছি ফোনটা একটু কথা বলো প্লিজ আচ্ছা সমাধি কোথায় গেল আনমিউট করতে বলো ওটা আনমিউট করুন সমাধি কেউ পাত্তা দিচ্ছে না বলে ওটা চলেই গেছে ক্রান্তি বলে একজন ছিল সময় ছিল হ্যালো বলছি আপনার কোনো বক্তব্য আছে এই আস্তে আস্তে হ্যাঁ আর এমনি আরে নতুন কিছু বলার আছে এখন বন্ধ করে আবার চালাবো ফোনটা ঠিক আছে ঠিক আছে এইটা একটা প্রস্তাব এখানে রাখা হচ্ছে নতুন যে কার্যকরী কমিটি হবে সেই বিষয়ে সভাপতি আমাদের যেহেতু আমাদের বিবেক সবাই জানেন স্কুলের ইয়েটা সভাপতি নন্দদুলাল বিশ্বাস আমন্ত্রিত হিসেবে সভাপতি যেমন উনি ছিলেন আগেও এখনো সেই প্রস্তাবটাই রাখা হচ্ছে উপদেষ্টা মন্ত্রী বিক্রমজিৎ কোলে শ্রীমতী সোমা মিত্র শ্রীমতী কাবেরী বসু উপদেষ্টা মন্ডলীতে এবার আসছি কার্যকারী সভাপতি ইন্দ্রনীল পরে পরে উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে আগে শুনে যান পরে বলবেন কার্যকরী সভাপতি ইন্দ্রনীল তালুকদার সহ সভাপতি অভিজিৎ পাত্র দেবাশিস কুণ্ডু রমেশ সিনহা শ্রীমতী মৌসুমী বসু চ্যাটার্জি শ্রীমতী মৌসুমী দত্ত শ্রীমতী কুমকুম ঘোষ শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায় শ্রী সৌমিত্র সিনহা আমন্ত্রিত সাধারণ সম্পাদক মৃন্ময় ধর যুগ্ম সহকারী সম্পাদক ধ্রুবজ্যোতি চন্দ্র সৌম্য পাল কোষাধ্যক্ষ অভিজিৎ মজুমদার সহকারী কোষাধ্যক্ষ শ্রীমতী কৌশালী শীল সাংস্কৃতিক সম্পাদক তন্ময় ধর সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতী পল্লবী চট্টোপাধ্যায় সদস্য সৌমিত্র নারায়ণ সুর শ্রীমতী মৈত্রী দে সিনহা শ্রীমতী গার্গী ঘোষ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্রী মন্টা দাস শ্রী প্রভাত দাস শ্রীমতী সুবর্ণা চৌধুরী শ্রী অনুপ দে এবং শ্রী সঞ্জীব ঘোষ এই সহপ্রসাদকটা বলেছি এই হচ্ছে বিদায়ী কমিটির পক্ষ থেকে প্রস্তাব এটা সুরজিৎ সরস্বতী ছিল
এটা কার্যকরী সব সহসভাপতি। আরে এবার বাকিরা সবাই আমি আপনাদের সব না 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 আগের দিনটাই থাক না, তারপর বাকিরা সবাই সবাই লাভ না থাকলেও সব সবাই যাবো থাকে। এখানে দিকে দেন আর সম্পূর্ণ আসল আছে আগের দিনের উপর। বাকিরা আসুন না, তার সাথে এখানে ছোট্ট একজন আমাদের সমসাময়িক বা পরে অনেকেই ভূমি আছে তারা আমি সহসভাপতি না থেকে মেম্বার হিসেবে থাকলে ভালো হতো। এটাই আমার আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব পরিষ্কার। আমরা যেটা চাইছি এই বিবেকটা দীর্ঘদিন চলুক, এবং সেটা করতে গেলে যেটা প্রয়োজন এই সাফলিংটা খুব দরকার। হ্যাঁ, তা না হলে যেটা হবে, এ তো যথেষ্ট যোগ্য লোক, ওই সম্পাদক আমার উপর যা দায়িত্ব ছিল দায়িত্ব পালন করেছি, কেউ নিন্দা করেনি, মানে ধরে নিচ্ছি ঠিক কাজই করেছি। তবুও আমিও যদি থেকে যাই সাংস্কৃতিক সম্পাদক হিসেবে, তাহলে কিন্তু নতুন কোনো ভাবনা আমাদের সামনে আসবে না, নতুন কোনো কিছু আমরা করতে পারবো না। ওই জন্যে প্রস্তাবটা রাখা হয়েছে এই জায়গা থেকে যে কোনো অ্যাডিশন অল্টারেশন কারণ যদি থাকে সেগুলো আমরা করবো, কিন্তু আমাদের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে ওইটা, যেটা বলতে চাইলাম যে নতুন ভাবনা আসুক, নতুন দিক। এর মানে তো এমনটা নয়, আমি আমার নিজের কথা বলছি, ওর কথা না বলে, আমার উপর দায়িত্ব ছিল, আমি দায়িত্বগুলো পালন করেছি, কিন্তু কিভাবে পালন করতে পারলাম যদি এতগুলো মানুষের সাহায্য না থাকতো? কার নাম আমি আলাদা করে করবো? সব থেকে দূরে থাকে সেও ওখান থেকে আমাকে ওভার টেলিফোন নানা রকম সময় এটা নয় ওটা ইত্যাদি বলছে, তো আমি তো সেই ইয়েগুলো পেয়েছি। আমি একটা উদাহরণ দিলাম, এরকম সবার ক্ষেত্রে এই কমিটিতে ড্যাম দুটি বসতে আছে। হ্যাঁ, প্রস্তাবিত কমিটিতে ড্যাম দুটি বসতে আছে। এই সহসভাপতি যে ইয়েটা আছে সেখানে ওকে এক্সেস ঠিক আছে। সুতরাং কারোর যদি কোনো সংযোজন হলো তো, ওরা বললো তো সংযোজন করলো, কৌশলী সংযোজন করলো, যেটা হাউস বলে দিক না একবার, নাম বললে লিসা আর কি দিশা মন্ডল আর না, এখানে বোধহয় একটা ব্যাপার আছে, সেটা ও এলে ভালো বুঝতে পারবে। এটা সংখ্যার একটা ব্যাপার আছে, সংখ্যার একটা ব্যাপার। সংখ্যা যেটা আছে না তার থেকেও কমবে, 9 জন লাগে, 9 জন। না সেটা তো বলে 9 জন। এটা কিন্তু ঠিক রেজিস্ট্রেশন কমিটি। এটা তো হচ্ছে এই কমিটিটা, এখানে কি কন্ট্রাক্ট কি আছে আমার মনে হয়? সদস্যদের একটা এই কমিটিটা তো আমার করা হচ্ছে সারা বছরের সংখ্যা নেই কিছু, যা কাজ সেটা করতে যখন হবে। মিটিং হবে কোরআনটা হয়, সংখ্যা হবে, কোরআনটা সংখ্যাটা বেড়ে যাবে, এই আর আমার মনে হয় কি যেটা বলে ঠিকই বলেছো, সংখ্যাটা বাড়ালে হ্যাঁ। কোনো মিটিংয়ে কোরাম যদি না হয় তখন মিটিংটা গ্র্যান্ড হবে, 1/3 কোরাম হতেই হবে। না, আমাদের তো কোনো সেরকম কোনো ব্যাপার না, কিছু নেই। তাহলে হাউসের ইয়ে থেকে আমরা দুটো নাম আরো ইয়ে করছি, যোগ করছি, দিশা মণ্ডল আর বেরা মুখার্জি বেরা। আমাদের অসীমদার ইয়ে আছে, অসীমদার নাম তো আছে কি না? অসীমদার তো সহসভাপতি। দিশা মণ্ডল আর হচ্ছে কেয়া সাইডের বেরা মুখার্জি বেরা। আরে অসীমদাকে সহসভাপতিতে এরা অসীম দে কুরার হই ফিতা আর যতন করে কাটলি মাথা কাটতে ভালোবাসিতা মেদিনীপুরে রাজা রম্বা কুরার হই ফিতা আর যতন করে কাটলি মাথা কাটতে ভালোবাসিতা বিছপারে রাজকুমারী করা চন্দ্রতা আর দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার কালো জলে কুচলা দলে ডুবলো সোনা আশারানা দর্শনা পাই যে দর্শন ওদের ধর চাষা বধু বিছাই করো ঝিরে হিরে পাকা হলদে বইছে 12 মাস কালো জলে কুচলা দলে ডুবলো সোনা আশারানা দর্শনা পাই যে দর্শন চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি আর নিজের হাতে ভাবছে দেখছি ভাবতে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢেলেছি ঘি আর নিজের হাতে ভাবছি দেখছি ভাবতে হবে কি চলন চুল লম্বা বোঝা চুলে
রা